হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ক্লাস অফ ভিএসসি। তো আজকে আমরা ফিজিক্সের ওয়ার্ক পাওয়ার এনার্জি বলে যে চ্যাপ্টারটি আছে, এই চ্যাপ্টারটি আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। ওকে, পার্ট 2 নিয়ে আলোচনা করব, যেখানে পার্ট 1-এ আমরা ডিসকাস করেছি ওয়ার্ক এবং পাওয়ার সম্পর্কে। আজকে আমরা পড়বো হচ্ছে এনার্জির পার্টটা। ওকে, তো চলো তাহলে শুরু করা যাক। তো দেখো, এনার্জি কি জিনিস? তো এনার্জি বলতে বলা হয় কার্য করার যে সামর্থ্য, কার্য করার সামর্থ্যকে বলা হয় আমাদের এনার্জি। তো চলো আমরা স্লাইডটা আগে খুলে নিই। ওকে, দেখো কি লেখা আছে, দ্য ক্যাপাসিটি অফ এন অবজেক্ট টু ডু ওয়ার্ক। এই যে টু ডু ওয়ার্ক, কার্য করতে গেলে, কার্য করার জন্য একটা সামর্থ্য চাই, সেটাকে বলছি আমরা কি? এনার্জি। কার্য মানে কি পড়েছিলাম, ধরো কোনো একটা বস্তু আছে, ওকে, যে বস্তুর উপরে কখন আমি কার্য করতে পারবো। তো কার্য মানে আমরা সকলেই পড়েছি যে ওয়ার্ক বলতে বোঝানো হয় কোনো বস্তুর উপরে আমরা কি করব? ফোর্স অ্যাপ্লাই করব। ফোর্স ফোর্স অ্যাপ্লাই করব। কোনো বস্তুর উপরে আমরা বল প্রয়োগ করব বা ফোর্স অ্যাপ্লাই করব, তার ফলে বস্তুটার কি হবে? ডিসপ্লেসমেন্ট হবে। ডিসপ্লেসমেন্ট হবে বা সরণ হবে। কোনো বস্তুর উপরে আমি বল প্রয়োগ করব, তার ফলে বস্তুটার সরণ ঘটবে, বস্তুটা এক জায়গা থেকে আরেক জায়গায় তার ডিসপ্লেসমেন্ট হবে। এটাকে আমরা বলেছিলাম কি? কার্য। ওকে, এবার দেখো, আমি যদি বল প্রয়োগ না করি কার্য তো হবে না। এবার তুমি বল প্রয়োগ তখনই করতে পারবে যখন তোমার মধ্যে এনার্জি থাকবে। তোমার মধ্যে ধরো এনার্জি নেই, তখন তোমার মধ্যে এনার্জি থাকে না, তখন তুমি দেখবে বিছানায় পড়ে আসো, তখন তুমি কিন্তু বল প্রয়োগ করার মতো তোমার ক্ষমতা নেই। কিন্তু তোমার গায়ে যখন প্রচন্ড এনার্জি, তখন দেখবে তুমি ছুটে ছুটে বেড়াচ্ছ। তো তোমার গায়ে যখন এনার্জি থাকবে, তখনই তুমি বল প্রয়োগ করতে পারবে, তার ফলে বস্তুটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তার ফলে কি হবে? তার ফলে আমার কার্য হবে। ওকে, মানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, মানে কি? ডিসপ্লেসমেন্ট। তো বল প্রয়োগ করেছি, ডিসপ্লেসমেন্ট হলো, বস্তুটা এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, তার মানে কি হলো? আমার কার্য হলো। তো কার্য করতে গেলে আমাকে বল প্রয়োগ করতে হবে, আর বল প্রয়োগ করার জন্য আমার নিজের গায়ে আগে এনার্জি থাকতে হবে, তবে আমি কিন্তু বলটা প্রয়োগ করতে পারবো। বোঝা গেল জিনিসটা? তো এই জন্য বলা হচ্ছে যে কার্য করার জন্য যে সামর্থ্য, সেটা হচ্ছে এনার্জি। অ্যাকচুয়ালি কি হয়, অ্যাকচুয়ালি এই কার্যের মাধ্যমে আমরা একটা এনার্জিকে আরেকটা রূপে কনভার্ট করি। তোমরা পরে পড়বে যে এনার্জি ধ্বংস বা সৃষ্টি করা যায় না, এই পৃথিবীতে টোটাল যা এনার্জি ছিল তাই আছে। ওকে, এই পৃথিবীতে টোটাল যে এনার্জি ছিল তাই আছে। এনার্জি বা টোটাল যে এনার্জি, সেটা আমার কনস্ট্যান্ট। তোমার যদি মনে হচ্ছে যে কোথাও এনার্জি ক্ষয় হচ্ছে, তো সেখানে এনার্জি ক্ষয় হচ্ছে না, সেখানে এনার্জি কার্যের মাধ্যমে অন্য একটা রূপে রূপান্তরিত হয়ে যাচ্ছে। যেরকম এই যে আমি বল প্রয়োগ করছি, মানে আমার বডির ভেতরে তো কেমিক্যাল এনার্জি আছে। আমি তো খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করার ফলে আমার বডির ভেতরে একটা কেমিক্যাল এনার্জি আছে, এটিপি হিসাবে সঞ্চিত আছে। আমি যখনই বলটা প্রয়োগ করব, তখনই আমার সেই এটিপি বা আমার বডির যে কেমিক্যাল এনার্জি, সেটা কিন্তু লস হবে বা সেটা খরচ হবে। এবার সেটা হারিয়ে যাচ্ছে না, সেটা কি হচ্ছে? আমি বল প্রয়োগ করছি মানে কার্য করছি, কার্যের মাধ্যমে কি করলাম? আমার বডির কেমিক্যাল এনার্জিকে এই বস্তুর মধ্যে দিয়ে দিলাম, তার ফলে বস্তুটা কি হবে? গতিতে চলে এলো। এবার কোনো বস্তু যদি গতিতে থাকে, গতিতে আছে মানে তার কাছে গতি শক্তি তৈরি হলো। তাহলে আমার বডির কেমিক্যাল এনার্জি থেকে এই বস্তুর মধ্যে গতি শক্তিতে আমি কনভার্ট করলাম কার্যের মাধ্যমে। তো এই জন্য তোমরা পড়বে যে কার্য আর এনার্জি একই জিনিস। যতটা আমি এনার্জি দিচ্ছি ততটাই কার্য হবে। ওকে, যতটা আমি এনার্জি দিচ্ছি ততটাই কার্য হবে। বোঝা গেল জিনিসটা? তো চলো প্রথমে কিছু জিনিস পড়ি। তো আমি কি বললাম তোমাদের, যে এনার্জি আর ওয়ার্ক আমাদের একই জিনিস। কি হচ্ছে? ওয়ার্কের মাধ্যমে এনার্জি একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত হচ্ছে। জাস্ট এই পয়েন্টটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এবার বলছে দেখো, আচ্ছা, এখানে এসআই ইউনিট আর সিজিএস ইউনিট বলা আছে। দেখো, এনার্জির এসআই ইউনিট কিন্তু জুল। তোমরা পড়েছো ওয়ার্কেরও এসআই ইউনিট জুল, পড়েছো না? পড়েছো তো, ওয়ার্কেরও তো এসআই ইউনিট জুল পড়েছো। তেমনি এনার্জির এসআই ইউনিট হচ্ছে জুল। এনার্জির সিজিএস ইউনিট হচ্ছে আমার আর্গ। সেরকম ওয়ার্কের সিজিএস ইউনিট আমাদের আর্গ, তাই না? তো ওয়ার্ক আর এনার্জি একই জিনিস, শুধু কি হচ্ছে? কার্যের মাধ্যমে আমরা এনার্জিকে এক রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত করছি। জাস্ট এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে। ওকে, তো সেই জন্য আমাদের ওয়ার্ক আর এনার্জি একই জিনিস। দেখো লেখা আছে
an object having energy can exert a force and hence do a work. একজন ব্যক্তি ওকে বা একজন অবজেক্ট তার কাছে এনার্জি যখন থাকবে তখনই সে বল প্রয়োগ করতে পারবে আর তখনই আমার কার্য হবে। বোঝা গেছে? এবার দেখো এনার্জি প্রচুর ফর্মে থাকে, এনার্জির প্রচুর ফর্ম হয়, যেরকম দেখো মেকানিক্যাল এনার্জি, কেমিক্যাল এনার্জি, থার্মাল এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি, ম্যাগনেটিক এনার্জি, নিউক্লিয়ার এনার্জি, ইন্টারনাল এনার্জি, এরকম প্রচুর টাইপের এনার্জি হয়, প্রচুর ফর্মে থাকে এনার্জি। বাট টোটাল এনার্জি আমার কিন্তু ধ্রুবক আছে বা কনস্ট্যান্ট আছে। এনার্জি শুধু কি হয়, এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। এবার এত টাইপের যে এনার্জি, আমরা কোন এনার্জি পড়বো? আমরা সব এনার্জি পড়বো, বাট এই চ্যাপ্টারে নয়। এই চ্যাপ্টারটায় এই যে এনার্জির কথা বলা হচ্ছে না, এখানে এনার্জি বলতে আমরা যে এনার্জিটা নিয়ে স্টাডি করব সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি। তবে লেখা আছে হেয়ার উই অনলি স্টাডি দ্য মেকানিক্যাল এনার্জি। সে মেকানিক্যাল এনার্জি অ্যাকচুয়ালি দুটো এনার্জির যোগফল। কি কি? একটাকে বলা হয় কাইনেটিক এনার্জি আর একটাকে বলা হয় পটেনশিয়াল এনার্জি। ওকে, কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জির যোগফল যেটা, দুটো শক্তিকে মিলালে যেটা আমরা পাই সেটা হচ্ছে আমার মেকানিক্যাল এনার্জি বা মেকানিক্যাল এনার্জি দুটো পার্টে ডিভাইডেড, একটা কাইনেটিক এনার্জি একটা পটেনশিয়াল এনার্জি। দুটো এনার্জি এখানে লেখা আছে, মেকানিক্যাল এনার্জি ইজ দ্য সাম অফ পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি। এই যে আমাদের কেমিক্যাল এনার্জি, কেমিক্যাল এনার্জি আমরা প্রতিটা যে কেমিক্যালি বন্ডেড যে যৌগগুলো তাদের মধ্যে আছে। আমার বডির ভেতরে কেমিক্যাল এনার্জি এটিপি হিসাবে সঞ্চিত আছে। তারপরে এই যে আমার লেখা আছে দেখো থার্মাল এনার্জি, থার্মাল এনার্জি মানে হিট। তো এই থার্মাল এনার্জি সম্পর্কে আমরা একটা গোটা চ্যাপ্টারই পড়বো। ওকে, ইলেকট্রিক্যাল এনার্জি সম্পর্কে আমরা একটা গোটা চ্যাপ্টারই পড়বো। ওকে, ম্যাগনেটিক এনার্জি সেটা সম্পর্কে আমরা একটা গোটা চ্যাপ্টারই পড়বো। আমরা এই চ্যাপ্টারে ওয়ার্ক ফর এনার্জি চ্যাপ্টারে এনার্জি বা যদি কোথাও বলে তোমাকে টোটাল এনার্জি, তোমার পরীক্ষার কোশ্চেন পেপার আছে টোটাল এনার্জি, তো তুমি টোটাল এনার্জি মানে কিন্তু এই মেকানিক্যাল এনার্জি, কেমিক্যাল এনার্জি, থার্মাল এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি সবগুলোকে যোগ করে ভাববে না। এই যে মেকানিক্যাল এনার্জির কথা বলা আছে না, এই মেকানিক্যাল এনার্জিটাকেই বলা হচ্ছে টোটাল এনার্জি। আমাদের সিলেবাসে, আমাদের এই চ্যাপ্টারে টোটাল এনার্জি বলতে আমরা কি বুঝবো? টোটাল মেকানিক্যাল এনার্জি। তার মানে টোটাল এনার্জি মানে আমরা কি বুঝলাম? মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি, বা আমরা বলতে পারি এই টোটাল এনার্জি বা মেকানিক্যাল এনার্জি বলতে আমাদের কি কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির এই দুটো শক্তির যোগফল। ওকে, কাইনেটিক এনার্জি মানে হচ্ছে গতিশক্তি, পটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে স্থিতি শক্তি। তো চলো আমরা আমাদের এই চ্যাপ্টারে আমরা এই মেকানিক্যাল এনার্জি নিয়ে পড়বো, যেখানে কাইনেটিক এনার্জি কি, পটেনশিয়াল এনার্জি কি, এই জিনিসগুলোকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, চলো দেখো প্রথমে দেওয়া আছে আমাদের কি কাইনেটিক এনার্জি। কাইনেটিক মানে গতি, তাই তো? মানে কোনো বস্তু সে যে গতিতে আছে, তো গতিতে থাকার দরুন তার মধ্যে যে এনার্জিটা তৈরি হবে, সেটাকে বলবো আমরা কি? সেটাকে বলবো হচ্ছে আমরা গতিশক্তি। এবার তুমি বলবে স্যার এনার্জি তো তৈরি হয় না। অ্যাকচুয়ালি কি হয়, তুমি যখন গতিতে যাচ্ছ তখন তোমার মধ্যে তো কাইনেটিক এনার্জি তৈরি হচ্ছে। কিভাবে তৈরি হচ্ছে? তো তুমি যখন দাঁড়িয়ে আছো তুমি কিন্তু কোনো কার্য করছো না, কিন্তু তুমি হাঁটাচলা করছো মানে গতিতে ছুটছো। তার মানে কি? তার মানে তুমি মাটির উপরে বল প্রয়োগ করছো, ফোর্স অ্যাপ্লাই করছো। মাটি তোমাকে ধাক্কা দিয়ে সামনের দিকে এগিয়ে দিচ্ছে, তো তুমি তো বল প্রয়োগ করে সামনের দিকে এগোচ্ছ, মানে তুমি কার্য করছো। এই কার্য করার জন্য তোমার বডি থেকে একটা এনার্জি ক্ষয় হচ্ছে, সেটা হচ্ছে এটিপি বা কেমিক্যাল এনার্জি। আমি যখন দাঁড়িয়ে আছি কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যখনই হাঁটাচলা শুরু করছি আমি আমার বডির কেমিক্যাল এনার্জিকে কার্যের মাধ্যমে কি করছি? গতি শক্তিতে কনভার্ট করে দিচ্ছি। তাহলে কোনো একটা অবজেক্ট বা কোনো একটা ব্যক্তি বা কোনো একটা বস্তু সে গতিতে আছে, তার ফলে তার কাছে গতিশক্তি আছে। এটা প্রমাণ আমরা কি করে পাবো? এরও প্রমাণ আছে। তুমি দাঁড়িয়ে থেকে, ধরো তোমার বাড়িতে দরজা আছে বা কিছু একটা আছে, তুমি দাঁড়িয়ে থেকে তাকে ধাক্কা দাও, তুমি এভাবে তাকে ধাক্কা দাও, দেখো হয়তো সেটা ভাঙছে না,
কিন্তু তুমি যখন কিছুটা ছুটে আসবে, ছুটে এসে যখন ধাক্কা দেবে, দেখবে ওটা ভেঙে চলে যাচ্ছে, রাইট? এটা হয়তো। বা ক্রিকেট খেলার তো আমরা অনেকেই দেখি, ক্রিকেট খেলাতে এরকম উইকেট থাকে, ঠিক আছে? তো যখন বল, একজন স্পিন বলার, একজন ফাস্ট বলার, দুজনকে নিয়ে তুমি ভাবো। স্পিন বলার থেকে তুমি আস্তে করে বলটা করে, ফলে আস্তে করে গিয়ে যখন উইকেটে লাগে, দেখবে উইকেটটা ছিটকে দূরে চলে যায় না, ঠিক? কিন্তু ফাস্ট বলার যখন বল করে, সে তো প্রচন্ড জোরে বলটাকে ছোড়ে। এবং এখানেও আরো একটা জিনিস দেখবে, যে স্পিন বলার, সে দেখবে সে কিছুটা কিছুটা হেঁটে গিয়ে তারপর এরকম বলটা ছুড়ে দেয়। মানে সে অল্প একটু গতিতে গেল, তার ফলে তার মধ্যে অল্প একটু গতিশক্তি তৈরি হয়েছে, সেই গতিশক্তিটা বলের মধ্যে দিয়ে ট্রান্সফার করে দিয়েছে, তাই বলটার কাছে গতিশক্তি কম, তাই বলটা কম গতিশক্তি নিয়ে গিয়ে যখন ধাক্কা মারছে, তখন উইকেটটা ছিটকে যাচ্ছে না, হয়তো জাস্ট উইকেটটা একটু সোজা ছিল, এরকম হেলে গেল, ঠিক আছে, এরকম হলো। কিন্তু যে ফাস্ট বলার, সে দেখবে অনেকটা দূর থেকে একদম দৌড়াতে 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 আসে, তারপরে সে বলটাকে ছাড়ে, তাই না? তো অনেকটা দূর সে দৌড়ায় কেন? কারণ অনেকটা দৌড়ানোর ফলে সে একটা গতিতে থাকলো, গতিতে থাকার দরুন তার মধ্যে একটা গতিশক্তি তৈরি হলো, সেই গতিশক্তিটা সে বলের মধ্যে দিয়ে ট্রান্সফার করে দিল, তার ফলে বলটা একটা হাই কাইনেটিক এনার্জি বা একটা হাই গতিশক্তি নিয়ে এরকম ভাবে গিয়ে যখন উইকেটকে মারে না, তখন উইকেটকে যে ধাক্কাটা দেয়, উইকেটের মধ্যে কিছুটা গতিশক্তি ট্রান্সফার হয়ে যায়, তখন উইকেট ওই গতিশক্তি নিয়ে তো আর থেমে থাকতে পারবে না, ও ছিটকে চলে যায়। ওকে, তো কোনো বস্তু সে যদি গতিতে থাকে, তো গতিতে থাকার দরুন তার মধ্যে একটা শক্তি তৈরি হয়, তাকে আমরা বলি কি? তাকে আমরা বলি হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। ক্লিয়ার? এবার একটা বস্তু, ধরো এই বস্তুটা গতিতে থাকার দরুন এর মধ্যে, মানে আমি একটু আগে বললাম যে স্পিন বলার, সে অল্প একটু দৌড়ায় দিয়ে বলটাকে ছেড়ে দিল, তাহলে যে অল্প গতিতে আছে তার মধ্যে অল্প গতিশক্তি তৈরি হলো, যে বেশি গতিতে আছে তার মধ্যে বেশি গতিশক্তি তৈরি হবে। তো গতিশক্তির একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমাদেরকে বুঝতে হবে, যে কোন একটা বস্তু তার যদি আমরা ভর জানি, মাস জানি, যেমন ধরো বলটা মাস ধরে নেওয়া হচ্ছে 2 কেজি। এবার 2 কেজি ভরের এই বস্তুটা যখন গতিতে থাকবে, যখন সে গতিতে থাকবে, ধরো একটা ভেলোসিটি আমি তোকে বললাম 10 মিটার/সেকেন্ড, এই বেগে যখন সে চলছে, তখন এর মধ্যে কতটা গতিশক্তি তৈরি হবে তার ফর্মুলা কি? তো কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কয়ার। এমটা কি? এমটা হচ্ছে মাস অফ দ্য অবজেক্ট। এই যে অবজেক্টটা কথা বলছি না, এই যে মাস বললাম 2 কেজি, সেটা হচ্ছে এম হচ্ছে 2 কেজি। ভিটা কি? ভিটা হচ্ছে আমার ভেলোসিটি। ওকে, আচ্ছা, এখানে ভেলোসিটি স্কয়ার আছে কিন্তু, হ্যাঁ, হাফ এম ভি স্কয়ার, ভেলোসিটি স্কয়ার। তার মানে এই বস্তুটা যার ভর 2 কেজি, যে 10 মিটার/সেকেন্ড বেগে চলছে, তার গতিশক্তি কত হবে? তো আমরা ফর্মুলায় ভ্যালু পুট করতে পারি, হাফকে হাফের মতো রাখলাম, মাস কত? 2 কেজি, 2 লিখলাম, ভেলোসিটি কত? 10, তার মানে কি লিখবো? 10 এর হোল স্কয়ার। তার মানে দেখো 2 আর 2 কেটে গেল, মানে 10 এর হোল স্কয়ার মানে কত হচ্ছে? মানে হচ্ছে তোমার হচ্ছে 100, মানে 100 জুল কাইনেটিক এনার্জি বস্তুটার মধ্যে তৈরি হয়েছে, 100 জুল গতিশক্তি বস্তুটার মধ্যে তৈরি হয়েছে। বোঝা গেল? সিম্পল ফর্মুলা। কিছু এক্সাম্পল দেখে নাও কি বলছে। হোয়েন এ ফাস্ট মুভিং বল হিট এ স্টেশনারি উইকেট ইজ থ্রোন অ্যাওয়ে, যখন একটা ফাস্ট মুভিং বল এসে স্টেশনারি উইকেট, যে উইকেটটা থেমে আছে, স্টেশনারি বা স্থির আছে, তাকে গিয়ে যখন ধাক্কা মারে, তখন সেই উইকেট গুলো কিন্তু ছিটকে চলে যায়। ওকে, মুভিং বুলেট, ব্লোয়িং উইন্ড, ওকে, তারপর হচ্ছে স্পিডিং স্টোন, কোন একটা পাথর যেটাকে স্পিডে ছুড়ে দিয়েছো, তার মধ্যে গতিশক্তি থাকবে। মানে মোদ্দা কথা হচ্ছে এটাই, যে যে বস্তুটা গতিতে আছে তার মধ্যে একটা শক্তি তৈরি হবে, তাকে বলছি আমরা গতিশক্তি, বাস, আর কিছু নেই এখানে। এবার এখান থেকে কিছু জিনিস আমাদেরকে টুকটুক করে পড়তে হবে, যেরকম কি কি জিনিস, এখানে একটা পয়েন্ট লেখাতে থাকো। কি বলছে? বলছে হাউ মাচ এনার্জি ইজ পজেসড বাই এ মুভিং বডি বাই ভার্চু অফ ইটস মোশন। একটা মুভিং বডি তার মোশনের দরুন তার মধ্যে কতটা কাইনেটিক এনার্জি তৈরি হবে। তো কি কি লেখা আছে জিনিস, জায়গাটা একটু ভালো করে বুঝবে। ওকে, তাও কি লেখা আছে? বলছে কাইনেটিক এনার্জি অফ এ বডি
moving with certain velocity is equal to the work done on it. কি কি মানে ভীষণ মারাত্মক ইম্পর্টেন্ট লাইন। কি বলেছে? বলছে কাইনেটিক এনার্জি অফ এ বডি, একটা বস্তু যে গতিতে আছে তার মধ্যে তো কাইনেটিক এনার্জি আছে, তো তাকে গতিতে নিয়ে যেতে তো হয়েছে, এমনি এমনি তো সে গতিতে যায়নি, তো তাকে গতিতে নিয়ে যেতে হলে তাকে তো বল প্রয়োগ করতে হয়েছে, তার ফলে সে ডিসপ্লেস হয়েছে, মানে কার্য করতে হয়েছে। তো তাকে ওই ওই গতিতে নিয়ে যেতে গেলে যতটা কার্য করতে হয়েছে ঠিক ততটাই গতিশক্তির মধ্যে তৈরি হবে। আমি একটু আগে কি বলেছিলাম যে কার্য কার্য আর শক্তি একই জিনিস। তার মানে দেখো, ধরো এই বস্তুটা কি এখন রেস্টে আছে, স্থির অবস্থায় আছে। এখন ওর যদি আমি ওর মাস ধরে এম, ওর এখন যে ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি, সেটা আমি যদি ইউ ধরি, ইউ, তাহলে এখন ওর কাইনেটিক এনার্জি কত? সেটা হচ্ছে হাফ এম ইউ স্কয়ার। এটা হচ্ছে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। ওকে, এটা হচ্ছে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। এটা আমার জিরো হতে পারে, যেহেতু এটা রেস্টে আছে, এই বস্তুটা যেহেতু রেস্টে, আমি ধরে নিচ্ছি রেস্টে, তার মানে এর ইউটা হচ্ছে 0 মিটার বাই সেকেন্ড। তার মানে কাইনেটিক এনার্জি অ্যাকচুয়ালি জিরো, কোনো গতিশক্তি নেই। এবার এটা আমি গতি নিয়ে গেছি, এর মধ্যে কতটা গতি অ্যাচিভ করেছি? ধরে নেওয়া হচ্ছে 5 মিটার বাই সেকেন্ড গতি তৈরি করেছি। তো এই গতিটা তৈরি করার জন্য আমাকে তো বল প্রয়োগ করতে হয়েছে, নাকি অটোমেটিক গতিতে চলে যাবে? অটোমেটিক গতিতে যাবে না, ওই পার্টিকুলারলি ওই গতিতে যাবে না, মানে যে কোনো গতিতেই যাবে না। তো পার্টিকুলারলি 5 মিটার বাই সেকেন্ড গতিতে তুলতে গেলে আমাকে তো বল প্রয়োগ করতে হয়েছে, আর বল প্রয়োগ করেছি তার ফলে গতিতে যাচ্ছে, মানে কেউ মুভ করছে, তো মানে বল প্রয়োগ করেছি, ডিসপ্লেসমেন্ট হচ্ছে, মানে কার্য করেছি। তো কতটা কার্য করেছি? নিশ্চয়ই দেখো, এর এর বেগ আমি 5 মিটার বাই সেকেন্ড তুলতে চেয়েছি, তো তার জন্য আমি বল প্রয়োগ করেছি। আমি যদি এর বেগ এখন 20 তুলতে চাই, তাহলে কি আগের সমানই বল প্রয়োগ করব? তাহলে কি আমি আগের সমানই বল প্রয়োগ করব? নিশ্চয়ই না, আগের থেকে অনেক বেশি বল প্রয়োগ করতে হবে। ঠিক, আগের থেকে বেশি বল প্রয়োগ করলে আমার কার্যটাও বেশি হবে। তো এক্স্যাক্টলি আমি যে ভেলোসিটি ওকে তুলতে চাইছি, দেখো যখন 5 বেগ তুলছি না, তখন ওর কাইনেটিক এনার্জি কত হবে? হাফ এম মাস কত? ধরে নাও ওর মাস হচ্ছে 10 কেজি, ধরে নাও 10 কেজি, মাস 10 কেজি, তাহলে হাফ ইন্টু 10 ইন্টু 5 স্কোয়ার মানে 25, মানে 10 দিয়ে এটা কাটলে হচ্ছে 5, মানে 5×25 হচ্ছে 125। তাহলে এই যে কাইনেটিক এনার্জি ও 0 থেকে 125 বললাম, তো মানে কতটা কাইনেটিক এনার্জি পরিবর্তন হলো? 125 টোটাল, 0 থেকে 125 মানে 125, মানে আমি যে কার্যটা করেছি সেই কার্যটাও কিন্তু 125 জুলই করেছি। কাইনেটিক এনার্জির যে পরিবর্তন, এটা সমান সমান হচ্ছে আমার কার্য। আমি যতটা কার্য করব ততটাই গতিশক্তির পরিবর্তন হবে। তো এটা একটা ফর্মুলা। কি ফর্মুলা পেলাম আমরা? আমরা পেলাম ওয়ার্কের একটা ফর্মুলা। ওয়ার্ক সমান সমান আমরা আগে পড়েছি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, রাইট? এটা আমরা আগে পড়েছি। এখন আমরা আরেকটা কি পড়লাম? ওয়ার্ক ইকুয়ালস টু চেঞ্জ, ডেল্টা মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি পরিবর্তন। বা এটাকে আরেকটু ভালো করে লিখতে পারি, ওয়ার্ক ইকুয়ালস টু, দেখো কাইনেটিক এনার্জি পরিবর্তন মানে কি? মানে হচ্ছে ফাইনাল কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি হাফ এম ইউ স্কোয়ার। বুঝা গেল? হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি পরিবর্তন। এখান থেকে যদি তুমি কমন নাও, তার মানে ওয়ার্ক সমান সমান লিখতে পারো হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ঠিক আছে? তার মানে এটাও একটা ফর্মুলা ওয়ার্কের। তাহলে ওয়ার্কের আমরা একটা ফর্মুলা কি রেখেছিলাম, যে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা, ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা। আজকে আমরা নতুন কাইনেটিক এনার্জির টার্মে একটা ফর্মুলা শিখলাম, সেটা হচ্ছে কি হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ওকে, এই লাইনটা ইম্পর্টেন্ট। এই যে লাইনটা লেখা আছে কি, যে কাইনেটিক এনার্জি অফ এ বডি মুভিং উইথ এ সার্টেন ভেলোসিটি, একটা বস্তু সেটা পার্টিকুলার বেগে চলছে, তো তো তার মধ্যে কতটা গতিশক্তি আছে? তো এই পার্টিকুলার বেগটা তাকে নিয়ে যেতে গিয়ে আমাকে যতটা কার্য করতে হয়েছে, যতটা কার্য করে আমি তাকে ওই বেগে নিয়ে গেছি না, ওই যতটা কার্য করেছি অতটাই গতিশক্তির মধ্যে তৈরি হয়েছে।
ঠিক আছে, সেই জন্য আমরা বলতে পারছি কি যে যতটা কার্য করছি ততটাই আমার গতিশক্তির পরিবর্তন হয়েছে, আগে যা ছিল তার থেকে যে বেড়েছে বা কতটা বেড়েছে, ঠিক অতটাই বেড়েছে যতটা কার্য করেছি। চলো এখানে আরো কিছু পয়েন্ট লেখা আছে। অল্টারনেটিভলি ওয়ান ক্যান সে দ্যাট, একজন বলতে পারে যে দ্য চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু দ্য নেট ওয়ার্ক ডান অন এন অবজেক্ট, যেটা এখানে লেখা আছে যে নেট ওয়ার্ক ইকুয়ালস টু ডেল্টা কেই চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ওকে, চলো এবার আমরা কাইনেটিক এনার্জির আরো একটা রূপ দেখব। আমরা কাইনেটিক এনার্জির এবার আরো একটা রূপ দেখব। সে আরো একটা রূপ বলতে কি রূপ দেখবো আমরা, দেখো কাইনেটিক এনার্জি সমান কি পেলাম, হাফ ইন্টু এম ইন্টু ভি স্কয়ার, তাই তো। মোমেন্টামের সাথে এটা ডাইরেক্টলি সম্পর্কযুক্ত, মানে এখানে আমি মোমেন্টাম আনতে পারি। আমরা আগের ক্লাসগুলোতে মোমেন্টাম মানে কি পড়েছিলাম, মোমেন্টামকে পি দিয়ে প্রকাশ করি। মোমেন্টাম মানে কি, কোনো বস্তুর মাস ইন্টু তার ভেলোসিটি, মানে এম ইন্টু ভি। এবার এখানে মাস আছে কিন্তু ভেলোসিটির স্কয়ার আছে, তার মানে আমি এখানে ডাইরেক্ট পি লিখতে পারবো না, কিন্তু আমি এখানে এম ভি দুটোর মাথাতে যদি হোল স্কয়ার নিয়ে আসি না, তাহলে আমি মোমেন্টামের পি লিখতে পারবো। তো আমি এটাকে একটু মডিফাই করি, হাফটাকে হাফের মতো রাখলাম। এই এম, আমি যদি এম এর এই ধরো আমি এখানে কি করলাম, উপরে একটা এম গুণ করে দিলাম, আবার নিচে একটা এম গুণ করে দিলাম, তার মানে এম এম কেটে যাচ্ছে, মানে আমি ব্যালেন্স করে দিয়েছি, আমি কিচ্ছু করিনি। এবার এই এম এর সাথে এম কে গুণ করে দাও, তাহলে কি হবে, এম স্কয়ার, ভি স্কয়ার তো আছে, তার মানে ভি স্কয়ার, আর নিচে একটা এম পড়ে থাকলো মানে এম, মানে আলটিমেট দেখো নিচে পড়ে থাকছে 2m আর উপরে পড়ে থাকছে এম আর ভি তার হোল স্কয়ার, এম আর ভি তার হোল স্কয়ার। তো এম ভির হোল স্কয়ার, এম ভি মানে কি মোমেন্টাম, এম ভি মানে কি পি মোমেন্টাম, মানে পি স্কয়ার বাই 2m। ওকে, এটা হলো আমার একটা নতুন ফর্মুলা মোমেন্টামের রেসপেক্টে। একটা আমরা কি শিখলাম, একটা আমরা শিখলাম হচ্ছে কাইনেটিক এনার্জি সমান সমান হাফ এম ভি স্কয়ার, এটা মাস আর ভেলোসিটির রেসপেক্টে। আরেকটা আমরা শিখলাম কি, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু সরি পি স্কয়ার বাই 2m, পি স্কয়ার বাই 2m। ওকে, যেরকম এই ফর্মুলাটাকে আমরা কোথায় কাজে লাগাতে পারি, এই ফর্মুলাটাকে আমরা কোথায় কাজে লাগাতে পারি, এখানে একটা ছোট্ট করে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নটা পড়ো। কি বলা আছে, প্রোটন, ইলেকট্রন এন্ড নিউট্রন, এই তিনটে কণার আমরা নাম শুনেছি। বলছে তিনটে কণারই সেম মোমেন্টাম, এদের মোমেন্টাম সেম, তাহলে হুইচ অফ দেম হ্যাভ হাইয়েস্ট কাইনেটিক এনার্জি, কার গতিশক্তি তোমার হাইয়েস্ট হবে। তিনটের মোমেন্টাম সেম, তাহলে গতিশক্তি কার হাইয়েস্ট হবে। কি কি দেওয়া আছে দেখো, মোমেন্টাম মানে পি, পি এর কথা বলা আছে। জানতে চেয়েছি কি কার এই কাইনেটিক এনার্জি যেটা সেটা আমার হাইয়েস্ট হবে। তাহলে আমরা এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই করে এটা সলভ করতে পারি, নিশ্চয়ই এই হাফ এম ভি স্কয়ার, এই ফর্মুলা আমাদের ইউজ হবে না। কেন, কারণ কি এখানে ভেলোসিটি বলেনি, এখানে মোমেন্টামের কথা বলেছে। তাহলে মোমেন্টামের সাথে কাইনেটিক এনার্জি সম্পর্কযুক্ত ফর্মুলা কি, সেটা হচ্ছে কি পি স্কয়ার বাই 2m, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু পি স্কয়ার বাই 2m, রাইট। কোশ্চেনটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে পি স্কয়ার বাই 2m। তাহলে চলো আমরা ইনার বোর্ডটা নিই। দেখো এবার তো কি কি দিয়ে কথা বললাম আমরা, একটা কণা হচ্ছে নিউট্রন, প্রোটন আর ইলেকট্রন, রাইট। দেখো ভালো করে, কাইনেটিক এনার্জি কার হাইয়েস্ট এটা জানতে চেয়েছে, তো কাইনেটিক এনার্জি মানে কি পি স্কয়ার বাই 2m। তো বলছি এদের সবার এই যে পি এর ভ্যালুটা না, পি এর ভ্যালুটা সবার সেম, সবার মোমেন্টাম সেম, পি এর ভ্যালুটা সবার সেম।
তাহলে পি এর ভ্যালুটা যদি সবার সেম হয় তাহলে কাইনেটিক এনার্জি পি এর সাথে এখন ভ্যারি করছে না, পি এর ভ্যালু তো সবার সেম। তাহলে পিটা যদি কনস্ট্যান্ট ধরি তাহলে আমি বলতে পারি কাইনেটিক এনার্জি এই মাসের সাথে ইনভার্সলি সম্পর্ক। বাট আগের যে ফর্মুলাটা পড়েছিলে মনে করো, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কি, হাফ এম ভি স্কয়ার। এই ফর্মুলা অনুযায়ী কিন্তু কাইনেটিক এনার্জি আমার মাসের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। এই ফর্মুলা অনুযায়ী যখন কোশ্চেনে তোমার ভেলোসিটি দেওয়া থাকবে, মোমেন্টাম দেওয়া থাকবে না, তখন সেই ক্ষেত্রে আমরা এরকম ভাবে ভাববো যে কাইনেটিক এনার্জি মাসের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। কিন্তু এখানে এখানে মোমেন্টামের রেসপেক্টে যদি আমি দেখি, তো মোমেন্টাম যদি সবার সেম হয়, এরও পি এর ভ্যালু যদি হয় 100, এরও তার মানে পি এর ভ্যালু হবে হচ্ছে আমার 100, তেমনি এরও পি এর ভ্যালু হবে হচ্ছে আমার 100, সবার মোমেন্টাম আমার সেম। তো মোমেন্টাম যদি সবার সেম হয় তার মানে কাইনেটিক এনার্জি মাসের সাথে ইনভার্স সম্পর্কে থাকে, কাইনেটিক এনার্জি আমার মাসের সাথে ইনভার্স সম্পর্কে থাকবে। ওকে, তাহলে দেখো এখানে কি হচ্ছে, মানে কাইনেটিক এনার্জি কার ম্যাক্সিমাম হবে, যার মাস সব থেকে কম হবে, যার মাস সব থেকে কম হবে তার কাইনেটিক এনার্জি সব থেকে ম্যাক্সিমাম হবে, রাইট? যার মাস সব থেকে কম হবে তারই তো কাইনেটিক এনার্জি সব থেকে ম্যাক্সিমাম হবে। এখানে মাস কার সব থেকে কম, সেটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনের যে মাস, সে মাস হচ্ছে সব থেকে কম, তার মানে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি সব থেকে ম্যাক্সিমাম হবে। তার মানে এই কোশ্চেনের আনসার কি হবে, আনসার হবে হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন, বুঝতে পেরেছি? এরকম টাইপের প্রশ্ন আমাদের আসে। ওকে, এরকম টাইপের প্রশ্ন আমাদের এখান থেকে জিজ্ঞাসা করে। নেক্সট, দেখো এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা একটা ইয়ের উপরে বেস করে আর কি, ঠিক আছে? দেখো কি বলেছে, বলছে এই 10 কেজি অবজেক্ট, মানে মাস বলে দিয়েছে আমার 10 কেজি, একে অ্যাক্সেলারেট করা হচ্ছে, মানে বেগের বৃদ্ধি করা হচ্ছে ফ্রম 5 থেকে 5 মিটার বাই সেকেন্ড থেকে 10 মিটার বাই সেকেন্ড। মানে ওর ইনিশিয়াল বেগ ইউ হচ্ছে 5 মিটার বাই সেকেন্ড, ফাইনাল বেগ ভি হচ্ছে 10 মিটার বাই সেকেন্ড। ডিটারমাইন দ্য নেট ওয়ার্ক ডান অন দ্য অবজেক্ট, তোমাকে ওয়ার্ক জানতে চেয়েছে। তাহলে দেখো ওয়ার্কের কিন্তু এখানে যে ওয়ার্ক ইকুয়ালস টু যে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, সেই ফর্মুলা দিয়ে কিন্তু এটা হবে না। আমরা নতুন ফর্মুলা কি শিখলাম, ওয়ার্ক মানে হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, মানে হচ্ছে ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। এখান থেকে কমন নাও, হাফ এম হয়ে যাচ্ছে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। ভ্যালু পুট করো, হাফকে হাফের মতো রাখলাম, মাস কত, মাস বলেছে 10 কেজি, 10 বসাও, ইন্টু ভেলোসিটি কত, ফাইনাল ভেলোসিটি ভি কত 10, মানে 10 এর স্কয়ার মানে হচ্ছে 100, মাইনাস ইউ, ইউ মানে কত, ইউ এর ভ্যালু হচ্ছে 5, 5 এর স্কয়ার মানে কত হচ্ছে, সেটা হচ্ছে 25। 100 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 5, আর এখানে 100 থেকে 25 বাদ দিলে কত হচ্ছে 75, মানে 5 ইন্টু 75 মানে কত, 5 7 35, মানে হচ্ছে, আর 5 5 25 মানে হচ্ছে 375 জুল। আনসার কত বেরোলো এখানে, 375 জুল। বোঝা গেছে? তাহলে এই ধরনের অঙ্ক এলে কিভাবে আমরা সলভ করবো, আশা করি ক্লিয়ার। ওকে, নেক্সট। আচ্ছা, এই কোশ্চেন গুলো ছাড়ো, নেক্সট আমরা টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে আমাদের পোটেনশিয়াল এনার্জি। ওকে, পোটেনশিয়াল এনার্জি কি জিনিস, স্থিতিশক্তি কি জিনিস? তো বলি, কোন বস্তু আর যদি আমরা শেপের চেঞ্জ করি, কোন বস্তু যদি আমরা শেপের চেঞ্জ করি, ওকে, বা কোন বস্তুকে যদি আমরা যে গ্র্যাভিটেশনাল ফিল্ডে আছে, সেই গ্র্যাভিটেশনাল ফিল্ডে যদি আমরা পৃথিবীর সারফেস থেকে তাকে যদি আমরা একটা হাইটে তুলি, যদি আমরা একটা হাইটে তুলি, কি বললাম, যদি পৃথিবীর সারফেস থেকে যত হাইটে তুলবো, মানে পজিশনের চেঞ্জ বলতে হাইটের চেঞ্জ, যদি যত আমরা হাইটের চেঞ্জ করব তত ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি তৈরি হবে। কোন বস্তুকে আমি যত হাইটে নিয়ে যাব তত পোটেনশিয়াল এনার্জি তৈরি হবে। আরেকটা কখন তৈরি হবে, যদি কোনো বস্তুর আমরা শেপের চেঞ্জ করি তাহলে ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি তৈরি হবে। তো এই পোটেনশিয়াল এনার্জি আমাদের দুই রকমের, যেটা
শেপের চেঞ্জের জন্য যে পোটেনশিয়াল এনার্জি তাকে বলা হয় ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, আর হাইটের চেঞ্জের জন্য যে পোটেনশিয়াল এনার্জি তাকে বলা হয় গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। ওকে, তো প্রথমে আমরা দেখবো হচ্ছে, দেখো একটা হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি আর একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। তো এই দুটো জিনিসই আমরা একটু একটু করে দেখবো, চলো। ওকে, আমরা একটা ইনার বোর্ড নিই। দেখো, ধরো দেখবে তোমরা ছোটবেলায় দেখেছো তো যে সেই অনেক খেলনা গাড়ি পাওয়া যেত না, যেখানে আমরা এরকম দম দিতাম, দম দেওয়ার পরে তারপরে রেখে দিলে, ছেড়ে দিলে সে চলতে শুরু করতো, তাই তো দেখেছি আমরা। তো কি হয় সেখানে, ওই যে গাড়িটা, এই গাড়িটা ভেতরে দম দিচ্ছি, তো এর ভেতরে এরকম একটা কয়েল আছে, কয়েল। ওকে, কয়েলটার শেপ এটা, কয়েলটা একটা ইলাস্টিক প্রপার্টি আছে, শেপ এটা। এবার আমি যখন এই চাবি ঘুরিয়ে এরকম ভাবে ঘোরাচ্ছি, তখন কি করছে, কয়েলটা শেপে চেঞ্জ করছি। কয়েলটা এরকম শেপে থাকতে চাই নর্মালি, বাট ওকে আমি শেপের চেঞ্জ করছি কিভাবে, ওকে ঘুরিয়ে 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 আমি এরকম করে দিয়েছি। তার মানে কি করলাম, আমি শেপের চেঞ্জ করলাম। দেখো ভালো করে, এই যে আমি চাবি ঘোরাচ্ছিলাম, তাতে কি হচ্ছে, আমি আমার বডির, মানে চাবি ঘোরানোর জন্য তো এনার্জি চাই, আমি আমার বডির কেমিক্যাল এনার্জিকে কি করছি, চাবি ঘুরিয়ে এই শেপে চেঞ্জ করছি। মানে এর মধ্যে তৈরি হলো কি, পোটেনশিয়াল এনার্জি, বাট এর নাম কি, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। যখন এই শেপে চেঞ্জ করলাম, এর মধ্যে একটা এনার্জি তৈরি হয়ে গেছে। এবার আমি ছেড়ে দিলে কেন গাড়ি চলবে, কারণ এর যে এই শেপ থেকে এই শেপে করেছি, তো এই যে ওয়াইন্ডিং করে দিয়েছি, পাকিয়ে পাকিয়ে দিয়েছি, সে পাকগুলো তো খুলতে চাইবে, আমি তো ওটা জোর করে করেছি, তাই না। আমি যখন এই চাবিটাকে এরকম পাকিয়েছি, তখনই আমি আমার বডি থেকে এনার্জিকে ট্রান্সফার করেছি এর মধ্যে, কারণ আমি তো কার্য করছি, মানে আমার বডির এনার্জি ক্ষয় হচ্ছে, সেই এনার্জি যাচ্ছে কোথায়, সেই এনার্জির মাধ্যমে তো এটাকে আমি পেঁচিয়ে 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 এর শেপের চেঞ্জ করলাম, এর আকারের বা আকৃতি চেঞ্জ করলাম। তার মানে এর মধ্যে একটা এনার্জি স্টোর হলো, শেপের চেঞ্জ হলো যেহেতু, এর মধ্যে একটা এনার্জি স্টোর হলো, সেটা হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি। এবার যখনই আমি চাবিটা মানে ছেড়ে দেবো, এখানে গাড়িটাকে ছেড়ে দেবো, চাবিটা লাগানোই থাক বা খোলা থাক যাই হোক, যদি ছেড়ে দিই কি হবে, এই পাকটা আবার খুলবে। তো এই পাকটা যখনই খুলে আগের শেপে আসতে চাইবে, যখনই খুলবে তখনই সিস্টেমটা এমন করা থাকে যে চাকাগুলো ঘুরতে থাকে, তার ফলে গাড়িটা সামনের দিকে চলে। তার মানে দেখো, এই পার্টটা, মানে এই কয়েলিংটা থেকে যখন আমি ওকে পেঁচিয়ে পেঁচিয়ে এই কয়েলিংটা করলাম, তখন ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি তৈরি হলো। এবার যখন ও পার্টটা খুলে আগের শেপে যাচ্ছে, তখন তো এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি কি হচ্ছে, লস হচ্ছে। এবার এনার্জি তো লস হয় না, সেই পোটেনশিয়াল এনার্জি অ্যাকচুয়ালি অন্য এনার্জিতে কনভার্ট হচ্ছে, মানে গাড়িটাকে যেহেতু গতিতে নিয়ে যাচ্ছে না, তাই এই পোটেনশিয়াল এনার্জি গাড়ির মধ্যে গতি শক্তিতে কনভার্ট হয়ে গেছে। ওই পোটেনশিয়াল এনার্জি গাড়ির মধ্যে কি হচ্ছে, গতি শক্তিতে আবার কনভার্ট হয়ে গেছে। বোঝা গেল জিনিসটা। তারপরে এবার তীর ধনুক, এই যে তীর, ওকে, তীর মারার আগে কি করবে, দেখবে এই যে রাবারের টাইপের যে ব্যান্ড টাইপের যেটা আছে না, এলাস্টিক, এটাকে ধরে আমরা টানি, তাই তো, তখন এই তারটার শেপটা এরকম হয়ে যায়, এই যে সুতোটা ছিল এই শেপটা কি হলো, চেঞ্জ হলো, শেপটা চেঞ্জ হলো, তীরটা তখন এখান থেকে এখানে চলে আসে, তাই তো, শেপের চেঞ্জ করলাম। তাহলে যখনই এই সুতোটা থেকে এই সুতোটা যখন শেপে চেঞ্জ করলাম, এর মধ্যে কি এনার্জি স্টোর হবে, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি তৈরি হবে, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। এবার যখনই আমি এটাকে ছেড়ে দেবো কি হবে, তখনই এই তারটা চাইবে তার আগের শেপে ফিরে যেতে। যখনই সে আগের শেপে ফিরে যাবে, এই আগের শেপে ফিরে যেতে গিয়ে তাতে এনার্জি লস হচ্ছে, সেই এনার্জিটা অ্যাকচুয়ালি তীরের মধ্যে গতিশক্তি হিসাবে কনভার্ট হয়ে যায়, যে কারণে তীরটা সোজা চলে যায়। ওকে, তীরটার মধ্যে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি ওটা কনভার্ট হয়ে যাচ্ছে। বোঝা গেল? তো আশা করি ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি বোঝাতে পেরেছি। তো রাবার ব্যান্ড, যে কোনো বস্তু যার আমরা শেপের চেঞ্জ করছি, তার মধ্যে কিন্তু ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি তৈরি হচ্ছে। ওকে, আচ্ছা, এই যে তীরের ছবি দেখতে পাচ্ছ তোমরা এখানে, ঠিক আছে, যখন তীরটা যখন টেনে নিয়েছি না, দেখো তখন এখানে পোটেনশিয়াল এনার্জি তৈরি হয়েছে। তীরটা টেনে যখন ছেড়ে দিচ্ছি, এই ব্যান্ডটা এটা তো আগের পজিশনে আসতে যাবে, দেখো আগের পজিশনে চলে এসেছে এখানে। তা এখান থেকে আগের পজিশনে আসতে গিয়ে কি হলো,
ওই তীরটাকে গতিশক্তি ট্রান্সফার করে দিল। আশা করি ক্লিয়ার। ঠিক আছে, তো এক্সাম্পল গুলো দেখে নাও। এনার্জি স্টোরড ইন এ কয়েলড স্প্রিং ইজ ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। এনার্জি স্টোরড ইন এ রাবার ব্যান্ড, রাবার ব্যান্ডের মধ্যে যে এনার্জি স্টোর হচ্ছে সেটা হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি। অ্যান অ্যারো দ্যাট ইজ পুলড ব্যাক বাই এ বো, যে অ্যারো যেটাকে আমরা পুল ব্যাক বাই বো, পেছনের দিকে যে টানছি, মানে অ্যারোটাকে, মানে অ্যারোটা যে বোতে লাগানো আছে সেটাকে তো টানছি, তার মধ্যে যে এনার্জি তৈরি হচ্ছে সেটা হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। ওকে, তো ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি কখন তৈরি হয়? যখন আমরা শেপের চেঞ্জ করি, শেপের চেঞ্জ। ওকে, আরেকটা কি বলছি, আরেকটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। আরেকটা হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। এই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কখন তৈরি হয়? যখন আমরা কোনো বস্তুকে গ্র্যাভিটি থেকে আমরা একটা হাইটে তুলি। দেখো এখানেও আমরা কার্য করছি, এখানেও আমরা কার্য করছি, ভালো করে দেখো। আগের দিনকে পড়িয়েছিলাম না তোমাদের, ধরো এখানে একটা বস্তু আছে, ওকে, এই বস্তুটাকে যদি এখান থেকে এখানে তুলি তাহলে আমাকে কি করতে হবে? কার্যই করতে হবে। তো এই বস্তুটা মাস আছে এম ভরের বস্তু, এই বস্তুটাকে পৃথিবী টেনে রেখেছে গ্র্যাভিটেশনাল পুল দিয়ে, তার মানে এই বস্তুটা ওয়েট বা নিচের দিকে একটা ফোর্স কাজ করছে, সেটা হচ্ছে mg, যেটা হচ্ছে বস্তুটা ওয়েট। তাহলে একে যদি উপরে তুলতে হয় তাহলে এই mg বা ওয়েটের সমপরিমাণ বল আমাকে উপরের দিকে প্রয়োগ করতে হবে। মানে একে যদি এদিকে ডিসপ্লেস করতে হয় উপরের দিকে, তাহলে আমাকে এদিকে যে বলটা প্রয়োগ করতে হচ্ছে, ফোর্সটা, যে ফোর্সটা অ্যাপ্লাই করতে হচ্ছে, সেই ফোর্সটা হচ্ছে mg পরিমাণ ফোর্স। তাহলে কি হচ্ছে, সেখান থেকে এখানে গেল, মানে একটা হাইট অব্দি উঠলো, এই ডিসটেন্সটাকে আমরা হাইট h হাইট অব্দি উঠালাম, ধরে নিলাম, তার মানে এটা হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট। তো তোমরা ওয়ার্ক মানে কি পড়েছো? ওয়ার্ক মানে পড়েছো ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এখানে ফোর্স কতটা অ্যাপ্লাই করেছি? তো যে বস্তুই থাক না কেন তার ওয়েটের সমান ফোর্স অ্যাপ্লাই করব, mg পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করব, তাই তো? এবং mg পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করে আমি তাকে কতটা হাইট অব্দি তুলছি? h হাইট অব্দি তুলছি। তার মানে এই ডিসটেন্স যেটা এখান থেকে এত দূরে যে ডিসটেন্স, সেটা হচ্ছে হাইট h। তার মানে একটা বস্তুকে মাটি থেকে বা গ্রাউন্ড থেকে একটা সার্টেন হাইটে তুলতে গেলে আমাকে যতটা কার্য করতে হচ্ছে অতটাই তো এনার্জি এর মধ্যে তৈরি হবে, অতটাই তো এনার্জি এর মধ্যে তৈরি হবে। তো এর মধ্যে যে পোটেনশিয়াল এনার্জি তৈরি হবে সেটা হচ্ছে mgh পরিমাণ। তো এই যে গ্রাউন্ড থেকে আমরা হাইটে তুলছি, এর ফলে এর মধ্যে যে এনার্জিটা তৈরি হচ্ছে তাকে তো বলছি আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। আর সেটা বার করার ফর্মুলা হচ্ছে mgh, কারণ ওকে h হাইট অব্দি তুলতে আমাকে যতটা কার্য করতে হয়েছে অতটাই ওর মধ্যে এনার্জি তৈরি হবে। তো নরমালি পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হচ্ছে mgh, কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ mv স্কয়ার। ওকে, এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। যে ড্যামে যে জলকে স্টোর করে রাখা হয়, দেখবে ড্যাম সবসময় উঁচুতে থাকে, তো মাটি থেকে অনেকটা হাইট এরকম ড্যামে জলকে আমার স্টোর করে রাখা থাকে, রাইট? এবং জল যেটা ড্যামে স্টোর হয়ে আছে ওর কাছে কি আছে? ওর কাছে পোটেনশিয়াল এনার্জি আছে। কোন ধরনের পোটেনশিয়াল এনার্জি? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আছে। যখন এই ড্যামের এখানে গেট খুলে দেওয়া হবে না, তখন এই জল উপর থেকে নিচে আসবে, তার মানে ওর কাছে পোটেনশিয়াল এনার্জি আছে বলে সে গতিতে নামছে, ঠিক? তার মানে তার যে পোটেনশিয়াল এনার্জি সেটা এবার গতিতে নামছে, মানে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে। যত হাইট কমবে, যত উপর থেকে তুমি নিচে নামাবে, তত পোটেনশিয়াল এনার্জি কমবে। দেখো উপর থেকে যদি তুমি নিচে নামাও তার মানে তোমার হাইট জিরো, আর হাইট এইচ এর ভ্যালু যদি জিরো হয়ে যায়, টোটাল জিনিসটাই তো জিরো, মানে পোটেনশিয়াল এনার্জি জিরো হয়ে গেল, তাই না? তো যত হাইট বাড়াবো পোটেনশিয়াল এনার্জি বাড়বে, যত হাইট কমাবো পোটেনশিয়াল এনার্জি কমবে। ওকে, তো ওপর থেকে এই যে ড্যাম থেকে যে জলটা পড়ছে না, ড্যামের এই জলটার কাছে আছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। সে যখন নিচে নামছে তার এই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আস্তে আস্তে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে। আর এখানে টারবাইন বা ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেম, মানে তোমার টারবাইনের সিস্টেম আছে যেখানে শাফট গুলোকে এরকম ঘোরাবে, ওই ওপর থেকে নিচে নামছে যে জলটা এসে ধাক্কা মেরে ওটাকে ঘোরাবে, তার ফলে কি হবে? এখানে ইলেকট্রিসিটি তৈরি হবে। ওকে, ক্লিয়ার? চলো, তো আমরা কাইনেটিক এনার্জি কি, পোটেনশিয়াল এনার্জি কি, এগুলো বুঝে গেছে, আশা করি বুঝে গেছি। একটা পেন্ডুলামের কেস দেওয়া আছে, দেখো এই যে পেন্ডুলাম,
এই যে পেন্ডুলামের তো এটা মিন পজিশন, ওকে, এটা হচ্ছে মিন পজিশন, মিন। আর পেন্ডুলামটাকে এখান থেকে নিয়ে যদি ছেড়ে দিই সে এইভাবে এইভাবে দোলনা মানে দুলবে। এটা একটা এক্সট্রিম পয়েন্ট, এটা এদিকেও একটা এক্সট্রিম পয়েন্ট অব্দি যাবে, এটা একটা এক্সট্রিম পয়েন্ট। তো দেখো পেন্ডুলাম যখন অসিলেট করছে এরকম ভাবে, সেই কন্ডিশনে ভাবো কি হবে। তো পেন্ডুলাম গিয়ে এখানে কোন একটা সেকেন্ডের জন্য গিয়ে তারপর তার ফিরে আসছে, তো কোন একটা সেকেন্ডের জন্য একটা ম্যাক্সিমাম হাইটে ওঠার পরে তার যে ভেলোসিটি, সেই ভেলোসিটি কি জিরো হয়ে যায় না? ভেলোসিটি তো জিরো হয়ে যায়। তার মানে এই এক্সট্রিম পয়েন্টে যখন পৌঁছাচ্ছে তখন আমার কাইনেটিক এনার্জি কিন্তু মিনিমাম বা জিরো বলতে পারো, ওকে, কমে গেছে, জিরো। কিন্তু এক্সট্রিম পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কি হবে? তো দেখো গ্রাউন্ড থেকে সে একটা হাইটে আছে, তার মানে তার কাছে যে পোটেনশিয়াল এনার্জি আছে সেটা কিন্তু ম্যাক্সিমাম আছে, রাইট? যখন এইভাবে সে চলাচল করছে না, তখন তুমি ভাবো মিন পজিশনে কি হয়। মিন পজিশনে যখন তখন সে হাই গতিতে থাকে, মানে মিন পজিশনে ভেলোসিটি আমার ম্যাক্সিমাম, মানে আমার কাইনেটিক এনার্জি কিন্তু ম্যাক্সিমাম, বাট পোটেনশিয়াল এনার্জি কি হবে? পোটেনশিয়াল এনার্জি আমার মিনিমাম। কেন? কারণ কি হাইট মিনিমাম যখন এখানে আছে মিন পজিশনে, তখন আমার এই যে হাইটটা মিনিমাম, তাই আমার পোটেনশিয়াল এনার্জি মিনিমাম। তেমনি এদিকে এক্সট্রিম পয়েন্টে কি হবে? এদিকে এক্সট্রিম পয়েন্টে গেলেও আমার কাইনেটিক এনার্জি মিনিমাম হয়ে যাবে বা জিরো হয়ে যাবে, তাই কিন্তু পোটেনশিয়াল এনার্জি কি হবে? আমার ম্যাক্সিমাম হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ওকে, এবার আমরা দেখবো হচ্ছে এনার্জি কনজারভেশন, ল অফ কনজারভেশন অফ এনার্জি। কি বলছে? অ্যাকর্ডিং টু দিস ল, এনার্জি ক্যান অনলি বি ট্রান্সফর্মড ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম। এনার্জিকে শুধুমাত্র আমরা একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত করতে পারি। ইট ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড। এটা তৈরিও করা যায় না, এটা ধ্বংসও করা যায় না, ঠিক আছে? When an object is dropped from a height, its potential energy continuously converts into kinetic energy. চলো এটা আমরা বুঝি জিনিসটা। ধরো একটা বস্তু আছে গ্রাউন্ডে, ওকে, গ্রাউন্ডে দেখো, যখন গ্রাউন্ডে আছে তখন, আচ্ছা, টোটাল এনার্জি দেখো কি বলেছে, টোটাল এনার্জি কনসেপ্ট থাকে। তো টোটাল এনার্জি বলতে আমরা কি বুঝি? কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জির যোগফল। এই টোটাল এনার্জি সবসময় ধ্রুবক, কনস্ট্যান্ট, ফিক্সড। টোটাল এনার্জি কোনো পরিবর্তন হবে না। তো আমি ধরে নিচ্ছি টোটাল এনার্জি আমার 20 পরিমাণ। তো যখন সে গ্রাউন্ডে আছে নিচে, তখন তার কি পোটেনশিয়াল এনার্জি থাকবে? তো পোটেনশিয়াল এনার্জি ধরে নিলাম জিরো। তার মানে কাইনেটিক এনার্জিটাই হচ্ছে আমার 20 পরিমাণ আছে, তবে তো 20 আর 0 যোগ করলে 20 হবে, তবে তো আবার 20 আর 0 যোগ করলে 20 হবে। ক্লিয়ার? এবার আমি যত ওকে একটু একটু করে উপরে নিয়ে যাব, আমি উপরে নিয়ে যাবো, কি হবে? পোটেনশিয়াল এনার্জি বাড়বে। একদম ম্যাক্সিমাম হাইটে চলে গেলাম, একদম ম্যাক্সিমাম হাইট, ওকে, ম্যাক্সিমাম হাইটে গিয়ে তখন যদি আমি টোটাল এনার্জির কথা বলি, টোটাল এনার্জি মানে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জির যোগফল, সেটা তখন আমার 20 থাকবে, টোটাল এনার্জি আমার চেঞ্জ হবে না। তো নিচের থেকে উপরে যাচ্ছি, যেতে 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 একটা টাইম আসবে তার থেকে আর উপরে যেতে পারবে না, মানে একটা বস্তুকে যখন ছেড়ে দিয়েছো, সে একটা সার্টেন হাইটে উঠে কি হবে? তার ভেলোসিটি জিরো হয়ে যাওয়া মানে কাইনেটিক এনার্জি তার জিরো হয়ে গেল। তার মানে একটা ম্যাক্সিমাম হাইট আছে, মানে তার কাছে পোটেনশিয়াল এনার্জি 20 পরিমাণ আছে, তবে তোমার যোগফলটা 20 থাকবে, তো যোগফল সবসময় 20 থাকবে, কনস্ট্যান্ট। তো যখনই ধরো এখান থেকে একটু উঁচুতে উঠলো, তখন টোটাল এনার্জি কত? তো কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি এর যোগফল তখন আমার 20 হতে হবে। এবার একটু উপরে উঠলো মানে পোটেনশিয়াল এনার্জি 0 থেকে একটু বাড়বে, তো ধরো না পোটেনশিয়াল এনার্জি হলো 5 পরিমাণ। তাহলে এই 5 পরিমাণ এনার্জি কি বাইরে থেকে এলো? একদমই নয়। এই যে কাইনেটিক এনার্জি ছিল না 20 থেকে 5 পোটেনশিয়ালে কনভার্ট হয়ে গেছে, মানে কাইনেটিক এনার্জি আছে এখন আমার কাছে 15 পরিমাণ। কারণ যত আমরা হাইটে উঠছি আবার পোটেনশিয়াল এনার্জি বাড়ছে, তেমনি যত উঁচুতে উঠছি
পৃথিবী তো টানছে বস্তুটাকে, তাই উপরের দিকে তার গতি বাড়ছে না, তাই একটু একটু করে যত উঁচুতে উঠছে তার গতি কমছে, আর গতি কমা মানে কাইনেটিক এনার্জি কমা। তেমনি এই এই গ্রাউন্ড থেকে এই হাইট, এর যদি একদম মিডিল হাইটের কথা বলি, মানে টোটাল হাইটটা যদি h হয়, তাহলে এখান থেকে এই হাইটে কি হবে, h/2 হাইট, হাফ হাইট। হাফ হাইটে কি হবে, হাফ হাইটেও আমার টোটাল এনার্জি কিন্তু আমার 20 থাকবে, 20 থাকবে। কিভাবে 20 থাকবে, তো দেখো যত উঁচুতে হচ্ছে কি হচ্ছে, কাইনেটিক এনার্জি কনভার্ট হচ্ছে পোটেনশিয়াল এনার্জিতে। তো কাইনেটিক এনার্জি আরো কমে গিয়ে কাইনেটিক এনার্জি তখন হয়ে যাবে হাফ, আর পোটেনশিয়াল এনার্জিও তখন হয়ে যাবে আমার হাফ। ওকে, কিন্তু যোগফল আমার 20 থাকবে। তার মানে এনার্জি কি হচ্ছে দেখো, যখন নিচে ছিল তখন কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম কিন্তু পোটেনশিয়াল এনার্জি মিনিমাম। একটু উঁচুতে উঠলো, কাইনেটিক এনার্জি কমে পোটেনশিয়াল এনার্জিতে ট্রান্সফার হয়ে গেল। আর একটু উঁচুতে উঠলো, কাইনেটিক এনার্জি কমে পোটেনশিয়াল এনার্জিতে ট্রান্সফার হয়ে গেল। আর একটু উঁচুতে উঠলো, তখন কি হলো, তখন কাইনেটিক এনার্জি আরো একটু কমে গেল, 5 হয়ে গেল। পোটেনশিয়াল এনার্জি আরো একটু বেড়ে গেল, 5 বেড়ে গেল। কারণ কি 5 কমছে মানে ওই যতটা কমছে ততটা পোটেনশিয়াল এনার্জিতে বাড়ছে, টোটাল এনার্জি আমার 20 হয়ে গেল। এরকম করে যখন আমরা একদম ম্যাক্সিমাম হাইটে চলে গেলাম, ম্যাক্সিমাম হাইটে গিয়ে আমার ভেলোসিটি তো জিরো। যখন এই ভেলোসিটি জিরো, কাইনেটিক এনার্জি টোটালি জিরো হয়ে গেল। মানে আগে ছিল 5, 5 থেকে জিরো হয়ে গেল। তাহলে এই 5টা গেল কোথায়, এই 5টা আমার দেখো পোটেনশিয়াল এনার্জিতে চলে এসেছে। তো টোটাল এনার্জি সবসময়তেই 20, সবসময়তেই 20, সবসময়তেই 20। টোটাল এনার্জি আমার সবসময়তেই কনস্ট্যান্ট। এনার্জি কি হচ্ছে, শুধু একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত হচ্ছে। এনার্জি শুধু একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত হচ্ছে। তো যখন কোনো বস্তু নিচে থাকে গ্রাউন্ডে, তখন তার কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম কিন্তু পোটেনশিয়াল এনার্জি মিনিমাম। যত একটু একটু করে হাইটে ওঠে, তার কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়। যত একটু একটু করে উঁচুতে উঠছে, কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হচ্ছে। একদম ম্যাক্সিমাম হাইটে গিয়ে পোটেনশিয়াল এনার্জি আমার ম্যাক্সিমাম, কাইনেটিক এনার্জি আমার মিনিমাম। ক্লিয়ার? আবার উপর থেকে যখন নিচে নামবে একই ঘটনা ঘটবে। উপর থেকে যখন নিচে নামবে কি হবে, তখন আবার দেখবে কাইনেটিক এনার্জি বাড়ছে, জিরো ছিল তো, জিরো থেকে বেড়ে 5 হবে। তেমনি পোটেনশিয়াল এনার্জি 20 থেকে কমে 15 হয়ে যাবে, কিন্তু যোগফলটা আবার 20 থাকবে। আর একটু নিচে নামছে মানে আবার গতি বাড়ছে, কাইনেটিক এনার্জি তখন 10 হয়ে যাবে, পোটেনশিয়াল এনার্জিও তখন 10। আর একটু নিচে নামছে মানে গতি আরো বাড়ছে, গতি বাড়া মানে কাইনেটিক এনার্জি বেড়ে তখন 15, পোটেনশিয়াল এনার্জি 5। একদম যখন গ্রাউন্ডে চলে আসবে, তখন কাইনেটিক এনার্জি আমার ম্যাক্সিমাম 20, কিন্তু পোটেনশিয়াল এনার্জি গ্রাউন্ডে আসছে মানে কি, হাইট নেই মানে জিরো, জিরো হয়ে গেল, কিন্তু যোগফল আমার 20 থাকবে। আশা করি বোঝাতে পেরেছি তোমাদের। তো আজকের আমাদের লেসন বা আমাদের চ্যাপ্টার এখানে শেষ। এখানে লেখাই আছে টোটাল কাইনেটিক এনার্জি বলতে টোটাল মেকানিক্যাল এনার্জিকে বোঝানো হয়, মানে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির যোগফলকে বোঝানো হয়। ঠিক আছে, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির যোগফলকে বোঝানো হয়। আশা করি এই জায়গাগুলো ক্লিয়ার। দেখো এখানে লেখা আছে when an object falls freely towards the earth, যখন কোনো অবজেক্ট উপর থেকে নিচে পড়ছে, then its total energy remain constant, টোটাল এনার্জি কিন্তু কনস্ট্যান্ট থাকে। উপর থেকে নিচে পড়ুক বা নিচের থেকে উপরে যাক, সবসময় আমার টোটাল এনার্জি ফিক্সড, টোটাল এনার্জি আমার কনস্ট্যান্ট থাকবে। ক্লিয়ার? ওকে, একদম হাফ হাইটে এলে, একটু আগে বোঝালাম, কোন একটা ডিস্টেন্স, কোন একটা হাইট, উচ্চতা, তার যদি আমরা হাফ হাইটে আসি, হাফ হাইটে আসে মানে কাইনেটিক এনার্জিও হাফ হয়ে যাবে, পোটেনশিয়াল এনার্জিও আমার হাফ হয়ে যাবে। ক্লিয়ার আশা করি। চলো, তো আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। আবার তোমাদের সাথে দেখাবে অন্য আরেকটি সেশনে।